তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে মেঘ বৃষ্টি। কি পড়বো? মেঘ ও বৃষ্টি। তো মেঘটা কি? মেঘটা হচ্ছে এই যে আমরা জানি যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই জলগুলো সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে এক জায়গায় জমা হবে, মানে বাষ্পীভূত হবে যখন, তখন এই যে বড় জলের কণাগুলো ভেঙে প্রথমে ছোটো 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 কণায় পরিণত হবে। তারপরে এগুলো বায়ুমণ্ডলে ভাসমান যে ধূলিকণাগুলো আছে তাদের গায়ের পাশে গিয়ে এগুলো জড়ো হবে। এবার হাওয়ায় ভেসে ভেসে এগুলো একদম উপরে উঠে যাবে। উপরে উঠে গিয়ে এগুলো ঘনীভূত হবে, মানে এক জায়গায় এসে জড়ো হবে ছোটো ছোটো গোলগুলো। তখন তাকে আমরা কি বলবো? মেঘ বলবো। বোঝা গেল? তাহলে এবার আছে যে পৃথিবীতে কত রকমের মেঘ আছে, ঠিক আছে? তো তাহলে মেঘ যে তৈরি হচ্ছে এর কতগুলি আমাদের অধ্যায় থাকছে বা পর্যায় থাকছে। প্রথম পর্যায়ে এই জলগুলো বাষ্পীভূত হবে। 2 নম্বর পর্যায়ে এই জলগুলো ছোটো 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 পার্টে ভেঙে যাবে, ঠিক আছে? একে আমরা কী বলছি? একে আমাদের শিশিরাঙ্কের চেয়ে নিচে নেমে যাবে, ঠিক আছে? 3 নম্বর পর্যায়ে এগুলো ধুলোবালির গায়ে জড়ো হবে। জড়ো হয়ে কী করবে? এটা উপরে উঠে ভেসে থাকবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার বলছে যে মেঘ এর অনেক রকমের টাইপ আছে, প্রকার আছে। সেগুলো কীভাবে ভাগ করা আছে? সেগুলো উচ্চতা অনুসারে ভাগ করা আছে। তাহলে সবার উপরে যে মেঘগুলো থাকে সেগুলোকে বলা হয় 20,000 ফুট যারা উপরে থাকবে, 20,000 ফুট। এমনি একটা স্বাভাবিক মানুষ 5 ফুট হয়। এই 5 ফুট যদি 4 বার থাকে তাহলে 20 ফুট হয়। এই 20 ফুট যদি 1000 বার থাকবে, না, যদি 10,000 বার থাকবে তাহলে কত হবে? না, 20 ফুট যদি 1000 বার থাকে তাহলেই হয়ে যায় 20,000 ফুট। তার মানে এরকম 4টে মানুষ 1000 বার আছে, মানে 4000 জন মানুষ যদি পরপর দাঁড়ায় তাহলে যতখানি উচ্চতা হবে ততখানি উচ্চতাতে যেই সমস্ত মেঘগুলোকে পাওয়া যাবে তাদেরকে আমরা বলবো হচ্ছে সিরাস মেঘ। কী মেঘ বলবো? সিরাস মেঘ। এই মেঘগুলো পালকের মতো দেখতে, পালকের মতো দেখতে। এই মেঘগুলো পালকের মতো দেখতে। এই মেঘ সাধারণত যদি আবহাওয়া পরিষ্কার থাকে তখন এই মেঘ তৈরি হয়, ঠিক আছে তো? আর এরা যদি বন্ধনী তৈরি করে তার মানে হচ্ছে আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এই একটা মেঘ আশেপাশে ছিল, এই দুটো মেঘ পরপর মিলে গেছে, মিলে গিয়ে তার আকার বড় হচ্ছে ক্রমশ, তার মানে আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এর পরে যে মেঘটা আছে, মানে এর থেকে নিচে যে মেঘটা আছে তার নাম হচ্ছে সিরোস্ট্র্যাটাস মেঘ। সিরোস্ট্র্যাটাস। এই সিরোস্ট্র্যাটাস মেঘ হচ্ছে হালকা পাতলা সাদা চাদরের মতো। এই মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা দেখায়। মানে এই মেঘটা কেমন দেখতে? পাতলা চাদরের মতো দেখতে। মানে একটা চাদর টাইপের, গোল টাইপের হতে পারে বা চৌকা টাইপের হতে পারে, এরকম। এখানে যে মেঘের কোনো অস্তিত্ব বোঝা যাবে না, শুধু মেঘগুলোকে একটা জমাট বাঁধা গোলাকার গোলাকার দেখাবে, ঠিক আছে? এটা ছবিটা আমাদের দেখে নিই আমরা। ছবিটা হচ্ছে এরকম। এটা হচ্ছে সিরোস্ট্র্যাটাস মেঘ। আর আগের সিরাস মেঘটা দেখেছিলাম, সেই সিরাস মেঘটা হচ্ছে এরকম। তাহলে এই আকৃতি হলে হবে সিরাস মেঘ, আর এই আকৃতি হলে হবে হচ্ছে সিরোস্ট্র্যাটাস মেঘ। এই চাদরের মতো গোল, দুধের মতো সাদা। এবার আসছে এর থেকে নিচে যেটা আছে তার নাম হচ্ছে সিরোকিউমুলাস মেঘ। এই সিরোকিউমুলাস মেঘ পেঁজা তুলের মতো দেখতে। পেঁজা তুলো মানে কি? যে তুলোর দোকানে যখন আমরা কোনো কিছু বানাতে যাই তখন দেখি যে একটা বস্তার মধ্যে প্রচুর তুলো ভরা থাকে। ওই যে তুলোর যে পরপর রাখা থাকে একে আমরা বলি হচ্ছে পেঁজা তুলো। এই পেঁজা তুলোর মতো দেখতে, অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো। তো ম্যাকারেল মাছ তো আমরা দেখিনি, এর জন্য আমরা এটা বলতে পারবো না, কিন্তু আমরা পেঁজা তুলো তো দেখেছি তুলোর দোকানে গিয়ে, তাহলে এটা আমরা আন্দাজে লাগাতে পারি। তাহলে এই রকম থাকলে তখন আমরা তাকে বলবো হচ্ছে সিরোকিউমুলাস মেঘ। তাহলে আমরা এখানে 3খানা স দিয়ে নাম পড়ে নিলাম। তাহলে সবার উপরে যারা থাকে তাদের নামগুলো সব স দিয়ে আছে। প্রথমে কি? সিরাস, তারপরে কি? সিরোস্ট্র্যাটাস, তারপরে সিরোকিউমুলাস। সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস, ঠিক আছে? এইবার 6,500 থেকে 20,000 ফুটের মধ্যে যারা আছে, ঠিক আছে? আর এরা সব 20,000-এর উপরে আছে। এরা সব 20,000 ফুটের উপরে আছে 3টে মেঘ, ঠিক আছে?
এবার আমরা যাদের পড়বো তারা হচ্ছে 20,000-এর নিচে আছে আর 6,000-এর উপরে আছে। 20,000-এর নিচে আছে, 6,000-এর উপরে আছে, তারা তিনখানা। অল্টো, তাদের নাম হচ্ছে অ দিয়ে হবে, অল্টো স্ট্র্যাটাস, অল্টো কিউমুলাস, অল্টো কিউমুলাস। তাহলে এই অল্টো স্ট্র্যাটাস মেঘ, আমরা আগেই দেখলাম যে স্ট্র্যাটাস মেঘ যেগুলো হয় সেগুলো হচ্ছে একটা দুধের মতো সাদা একটা চাদর দিয়ে ঢাকা টাইপের থাকে, নিচে থাকলে সেটার নাম অল্টো স্ট্র্যাটাস, উপরে থাকলে সিরো স্ট্র্যাটাস, একই জিনিস। আর কিউমুলাস থাকলে কী হয়, তুলোর মতো দেখতে হয়, ঠিক আছে। উপরে থাকলে হয় সিরো কিউমুলাস, নিচে থাকলে হলো না অল্টো কিউমুলাস, নিচে থাকলে অল্টো, উপরে উঠলে সিরো। এই তুলোর মতো দেখতে, চ্যাপটা গোলাকার সাদা ধূসর রঙের দেখতে, এই যে তুলো দেখতে লাগছে। এই যে সিরো কিউমুলাস, এই যে অল্টো কিউমুলাস, ঠিক আছে। এবার আমরা দেখব হচ্ছে সবার নিচে যে মেঘগুলো থাকে সর্বনিম্ন উচ্চতা, সেগুলো 6,500 ফুটের নিচে যারা থাকে তারা হলো স্ট্র্যাটো কিউমুলাস। তা কিউমুলাস মানে কেমন লাগবে, তুলো লাগবে দেখতে, এই যে তুলো লাগবে দেখতে, ঠিক আছে। এই তুলোগুলো আবার হচ্ছে অনেকটা স্তূপের মতো সাজানো থাকে, এই জন্য কি বলে বাম্বি ক্লাউড। কি বলে, বাম্বি ক্লাউড, মনে হচ্ছে তুলোগুলো পরপর সাজিয়ে রেখেছি আর গড়িয়ে গড়িয়ে চলছে। তারপরে আছে স্ট্র্যাটাস মেঘ, আচ্ছা, তারপরে আছে স্ট্র্যাটাস। এই স্ট্র্যাটাস মেঘ কুয়াশার মতো দেখতে, কিসের মতো দেখতে, কুয়াশার মতো, এই যে দেখতে কুয়াশার মতো, ঠিক আছে, কুয়াশার মতো দেখা যাচ্ছে। এবার আমরা দেখবো হচ্ছে নিম্বো স্ট্র্যাটাস। কি দেখবো, নিম্বো স্ট্র্যাটাস। নিম্বো স্ট্র্যাটাস হচ্ছে কালো রঙের একটা খারাপ আবহাওয়াকে নির্দেশ করে, এর কোনো আকার নেই, আর এই মেঘ হলেই একটানা বৃষ্টিপাত হবে। এই যে এটা হচ্ছে নিম্বো স্ট্র্যাটাস। এই মেঘ আমরা এখন দেখছি আকাশে ক্রমাগত, সবসময় দেখে যাচ্ছি এই নিম্বো স্ট্র্যাটাস মেঘ। এবার আমরা দেখবো কিউমুলাস মেঘ। কিউমুলাস দেখলে আমাদের কী মনে পড়বে, কিসের মতো হবে সেটা, এগুলো হচ্ছে 1,600-র মধ্যে থাকলে, 1,600 ফুটের মধ্যে থাকলে কিউমুলাস। কিউমুলাস থাকলে কী বুঝবো আমি, তুলো। কিউমুলাস থাকলে কী বুঝবো আমি, তুলো। আচ্ছা, তাহলে হয়ে গেল এই যে কিউমুলাস মেঘ। আর হচ্ছে কিউমুলো নিম্বাস, আর হলো কিউমুলো নিম্বাস মেঘ। এই কিউমুলো নিম্বাস মেঘ থেকে হয় হচ্ছে শিলাবৃষ্টি, এটাই এখানকার কোশ্চেন। এই কিউমুলো নিম্বাস মেঘ আর নিম্বো স্ট্র্যাটাস মেঘ একই রকমের দেখতে, শুধু নিম্বো স্ট্র্যাটাস মেঘের কোনো আকার নেই আর কিউমুলো নিম্বাস মেঘের আকার আছে, এটাই জাস্ট পার্থক্য। এই যে কিউমুলো নিম্বাস মেঘ, ঠিক আছে। তাহলে আমরা মেঘগুলো সব পড়ে নিলাম। তাহলে আমরা কটা মেঘ পড়লাম, আমরা পড়লাম হচ্ছে 10টা মেঘ, ঠিক আছে। প্রথমে আছে সব হচ্ছে 20,000 থেকে 6,500-র মধ্যে সিরাস, 20,000-এর উপরে আছে কে, সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরো কিউমুলাস। 20,000 থেকে 6,500-র মধ্যে আছে কে, অল্টো স্ট্র্যাটাস, অল্টো কিউমুলাস। 6,500 থেকে 1,500-র মধ্যে, 1,600-র মধ্যে আছে কে, স্ট্র্যাটো কিউমুলাস, স্ট্র্যাটাস, নিম্বো স্ট্র্যাটাস। আর 6,000 মানে 1,600 নিচে আছে কারা, কিউমুলাস আর কিউমুলো নিম্বাস। হয়ে গেল 10টা মেঘ পড়া। আমাদের এখানকার এই মেঘগুলোর বিশেষ নাম পড়তে হবে, কেমন দেখতে পড়তে হবে, উচ্চতা পড়তে হবে, আর গুরুত্বপূর্ণ বিবরণ ফিচার যেগুলো সেগুলো পড়তে হবে। যেমন হচ্ছে একটা বাম্বি ক্লাউড দেখলাম আমরা, বাম্বি ক্লাউডকে বলা হচ্ছে স্ট্র্যাটো কিউমুলাস মেঘকে বলে বাম্বি ক্লাউড। ম্যাকারেল স্কাই কোথায় থাকবে, সিরো কিউমুলাস। শিলাবৃষ্টি কোথায় হবে, কিউমুলো নিম্বাস। এই যেগুলো হচ্ছে বিশেষ কোশ্চেন এখানকার, মানে হচ্ছে অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন। আচ্ছা, ব্যাস হয়ে গেল এখানে এগুলো পড়া। এবার এখানে কতগুলি আমাদের ইম্পর্ট্যান্ট এমসিকিউজ আছে। প্রথমে বলা হচ্ছে বাষ্পীভবন কী, কী বলা হচ্ছে, বাষ্পীভবন কী। বাষ্পীভবন হচ্ছে যে প্রক্রিয়ায় জল বাষ্পে রূপান্তর হয়ে থাকে বাষ্পীভবন। খুবই সোজা, জল আমি বসালাম, আগুন দিলাম, ইভাপোরেট হয়ে গেল, ব্যাস বাষ্প হয়ে গেল। এবারে সম্পৃক্ত বায়ু কী, সম্পৃক্ত বায়ুর কথা মানে হচ্ছে যে যদি কোনো বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার, মানে এখানে যদি আমরা বায়ুর একটা কিউব বানাই এরকম, এই কিউবের মধ্যে শুধু কি বায়ু থাকবে নাকি এর মধ্যে জলকণাও থাকবে, জলকণা থাকবে। এই জলকণা থাকার তো একটা নির্দিষ্ট লিমিট আছে, একটা ঘরের মধ্যে কত লোক ম্যাক্সিমাম ঢুকতে পারে তার তো নির্দিষ্ট লিমিট আছে, তার চেয়ে বেশি লোক ঢুকলেই তো অন্ধকুপাত্য হয়ে যাবে নাকি। এর জন্য এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কী আছে, একটা শতকরা ভাগ আছে যে এত পরিমাণ থাকতে পারবে কে, জলকণা, ঠিক আছে। যদি এত পরিমাণ জলকণা বেশি থাকে বা কম থাকে তখন প্রবলেম,
তা যত পরিমাণ জলকণা এইভাবে থাকতে পারে তখন তাকে বায়ুগুলো সম্পৃক্ত হয়, যদি ঠিকঠাক থাকে। তাহলে সম্পৃক্ত হবে কাকে বলবো? যদি কোনো বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প দরকার ঠিক তত পরিমাণে থাকে তখন তাকে কী বলবো? সম্পৃক্ত বায়ু বলবো। এবার হচ্ছে শিশিরাঙ্ককে বলবো। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত থাকে বলে শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় বায়ু তাকে বলে শিশিরাঙ্ক। এবার হচ্ছে ঘনীভবন মানে কনডেনসেশন। ঘনীভবন কথার মানে হচ্ছে এই যে বাষ্প আমি উপরে জলকে গরম করে পাঠালাম, এই বাষ্পগুলো রিটার্ন হয়ে আবার তরল হবে, ঠিক আছে? এই পদ্ধতির নাম হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন। এবার আমরা দেখবো হচ্ছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের ইংরেজি নাম হচ্ছে পার্সিপিটেশন। পার্সিপিটেশন এটা কি? পৃথিবীর অভিকর্ষের টানে এই যে বাতাসের মধ্যে জলগুলো ভেসে বেড়াচ্ছে, সেই জলগুলো নিচে নেমে আসছে, একে বলা হচ্ছে কি? অধঃক্ষেপণ বা পার্সিপিটেশন। আচ্ছা, এবার হচ্ছে একটা প্রশ্ন, রিলেটিভ হিউমিডিটি কি? আপেক্ষিক আর্দ্রতা কি? রিলেটিভ হিউমিডিটি, হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা, ঠিক আছে? তা এই আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা পড়ার জন্য আমাকে প্রথমে জানতে হবে সম্পৃক্ত বায়ু কি। সম্পৃক্ত বায়ু কী বললাম? যদি কোনো যে বায়ু মানে কোনো বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প দরকার যদি তত পরিমাণ জলীয় বাষ্প থাকে তখন সেটাকে কী বলা হবে? সম্পৃক্ত বায়ু। এবার এই যে সম্পৃক্ত বায়ু হলো, এখন হলো কোনো বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প দরকার তত পরিমাণ জলীয় বাষ্প নেই, তাহলে আমাকে বাইরের থেকে জলীয় বাষ্প দিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে বাইরের থেকে কত পরিমাণ জলীয় বাষ্প দিতে হবে আর কত পরিমাণ জলীয় বাষ্প ছিল, এর যে অনুপাতকে বলা হবে আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? কী ধর দেখা গেলো এই যে একটা বায়ুর আমি একটা ঘনক বানালাম, বাতাসের মধ্যে আমি একটা ঘনককে বসালাম, বায়ু ফাঁকা ঘনক, এর মধ্যে দেখা গেলো যে 10খানা জলের এরকম বিন্দু থাকা দরকার, তাহলে কে বলবো সম্পৃক্ত বায়ু। তার নিচে লিখবো 10, কিন্তু এখানে আছে 8টা, তাহলে বাইরে থেকে আনতে হবে কটা? কটা আনতে হবে বাইরের থেকে? বল, কটা আনতে হবে বাইরের থেকে? 4টে। দুটো, 8টা তো আছে, দুটো আনতে হবে। এই যে জিনিসটা এটাকে বলা হবে আপেক্ষিক আর্দ্রতা। এটাকে আমরা এরকম লিখতে পারি কিংবা 10/2ও লিখতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি আমরা এটাকে এটাই লিখি যে 10-এর মধ্যে 2 দরকার, তাহলে 100-তে কত দরকার, ঠিক আছে? এরকমভাবে করি আমরা, মানে 10-এ দরকার 2, 100-তে দরকার 2/10 × 100, এরকম করে অঙ্কটা করতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার হচ্ছে বৃষ্টিপাতের টাইপ। তো এবার আমরা দেখবো হচ্ছে বৃষ্টিপাতের প্রকারভেদ, টাইপ অফ রেইনফল। তো রেইনফলে 3খানা টাইপ আছে। একটা হচ্ছে কনভেনশনাল। কনভেনশনালকে আমরা বলি হচ্ছে পরিচলন, কনভেনশনাল। আরেকটা আছে হচ্ছে সাইক্লোনিক। সাইক্লোনিক মানে হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। আরেকটা আছে হচ্ছে অরোগ্রাফিক রেইনফল। অরোগ্রাফিক রেইনফল, ঠিক আছে? এটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে? টাইপ অফ বৃষ্টিপাত বোঝা গেলো 3 প্রকার। একটা হচ্ছে পরিচলন বা কনভেনশনাল, একটা হচ্ছে সাইক্লোনিক বা ঘূর্ণ, আর আছে অরোগ্রাফিক বা শৈলক্ষেপ। তা পরিচলনটা কি? পরিচলনটা হচ্ছে যে এখানে একটা ল্যান্ড আছে, মানে ভূমি, আর এখানে আছে ওয়াটার, ঠিক আছে? এই ওয়াটার থেকে কি হবে, উষ্ণ আর আর্দ্রবায়ু এখান থেকে এসে, মানে এখানে তো সকালবেলা সূর্যালো পড়লো, সূর্যালো পড়লে এখানেও পড়বে এখানেও পড়বে, কোন জায়গাটা আগে গরম হবে, এই জায়গাগুলো নাকি এই জায়গাগুলো? তা আমরা জানি যে জল গরম হতে টাইম লাগে কিন্তু ল্যান্ড গরম হতে টাইম লাগে না, তাহলে ল্যান্ডটা আগে গরম হবে। ল্যান্ডটা গরম হলে কী হবে, এখান থেকে যে বাতাসগুলো গরম হচ্ছে তারা সবাই উপরের দিকে উঠে যাবে। তারা যদি সবাই উপর দিকে উঠে যায় তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এই জায়গাটা ফাঁকা হলে কী হবে, এই পাশের যে বায়ুগুলো আছে তারা সবাই এখানে জায়গা দখল করার জন্য ছুটবে, ঠিক আছে? তখন এখানে যে ছুটবে তখন কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হবে আর সেখান থেকে বৃষ্টিপাত হবে, ঠিক আছে? এইভাবে আমরা জানি যে 4 o'clock রেইন যেটা আমাদের হচ্ছে ইয়েতে হয়, ওই যে আফ্রিকাতে, সেটা কিন্তু এইভাবে, ঠিক আছে? তা বোঝা গেল পরিচালন বৃষ্টিপাত। মানে এই যে বাতাসগুলো যাচ্ছে, এই বাতাসগুলোর সাথে জলও যাচ্ছে, এই জলগুলো সব এখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আকাশে জড়ো করবে, তারপর সেই জলগুলো আস্তে আস্তে নিচে পড়ে যাবে। এটা কোথায় হয়, যেখানে সকালবেলা প্রচুর গরম পড়ে সেখানে পরে বৃষ্টি হয়, এটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। এবার আমরা দেখবো শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাতে কিছুই না, পাহাড় আছে আর এখানে সমুদ্র আছে। এবার কি হয়েছে,
এইখান থেকে মানে বাতাস মানে জলযুক্ত উষ্ণ বাতাস এখান থেকে পরপর যাচ্ছে, গিয়ে পাহাড়ের এখানে বাধা পেলে কী হবে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, তাহলে এখানে বৃষ্টিপাত ঘটানোর পরে এই মেঘটা হালকা হয়ে গেল, হালকা হয়ে সেটে যাবে, কোনো বৃষ্টিপাত ঘটাবে না। তা যেখানে ঘটাবে না সেটার নাম কী হবে, সেটার নাম হচ্ছে অনুপাত ঢাল, মানে হচ্ছে লিওয়ার্ড সাইড, এখানে কোনো বৃষ্টি হবে না। ঠিক আছে, আর এইটাকে বলা হয় প্রতিবাদ ঢাল, এটাকে বলা হচ্ছে ওয়াইন্ডওয়ার্ড সাইড, এটা বলে লিওয়ার্ড সাইড, এটা বলে ওয়াইন্ডওয়ার্ড সাইড। ঠিক আছে, আর যেহেতু এই ঢালে কোনো বৃষ্টিপাত হয় না, এর জন্য বলে রেইন শ্যাডো এরিয়া বা রেইন শ্যাডো রিজন। ঠিক আছে, আমরা এগুলোর কয়েকটা এক্সাম্পল তো জানি, যে মেঘালয়ের যে মৌসিনরাম আছে চেরাপুঞ্জি, সেইখানে হচ্ছে ঘাসি পাহাড়ে এরকমটা দেখা যায়। ঠিক আছে, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, আর উল্টো দিকে শিলংয়ে কোনো বৃষ্টিপাতই হয় না। ঠিক আছে, আরেকটা আমরা ভালো এক্সাম্পল জানি যে আরব সাগরের যে শাখা পশ্চিম ঘাটে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে কোনো বৃষ্টিপাত ঘটায় না। এই দুটো হচ্ছে এটার এক্সাম্পলটা আমাদের মনে রাখতে হবে। এটা কি বোঝা গেল? আমি আরও বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা সমুদ্র আছে আর এখানে একটা পাহাড় আছে। এবার কি হবে, এখানে সমুদ্র থেকে বাতাস এখানে চলে যাবে। এখন এখান থেকে যেই বাতাসই যাক, এখানকার যে ওয়াটারগুলো আছে সেই ওয়াটারগুলো সূর্যের তাপে তো ইভাপোরেট হয়ে এই ওয়ান্ডের মধ্যে ছোটো ঢুকে আর এখানে যাবে, গিয়ে মেঘ তৈরি করবে, আর পাহাড়ে ধাক্কা খেয়ে এগুলো জলগুলো সব পড়ে গেলে এই মেঘটা হালকা হয়ে যাবে, হালকা এই সাইডে যাবে, কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না, কারণ এই মেঘের মধ্যে কোনো জল নেই, কোনো ওয়াটার নেই। ক্লিয়ার হচ্ছে? এই ঘাটটিকে বলা হয় হচ্ছে লিওয়ার্ড সাইড, মানে অনুবার ঢাল। এটাকে বলা হচ্ছে ওয়াইন্ডওয়ার্ড সাইড, মানে প্রতিবার ঢাল। আর এখানে যেহেতু কোনো বৃষ্টিপাত হয় না, এই জন্য বলা হচ্ছে রেইন শ্যাডো রিজন। কি বলে? রিজন। আর সাইক্লোনিক যে বৃষ্টি আছে সেটা আবার 2 টাইপস। ঠিক আছে, এই ঘূর্ণ বৃষ্টি এটা 2 রকম আছে। একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনিক রেইনফল, ট্রপিক্যাল মানে হচ্ছে ক্রান্তীয়, ট্রপিক্যাল সাইক্লোনিক রেইনফল। আর একটা আছে টেম্পারেট সাইক্লোনিক রেইনফল। কি আছে? টেম্পারেট মানে হচ্ছে নাতিশীতোষ্ণ, ট্রপিক্যাল মানে হচ্ছে ক্রান্তীয়, টেম্পারেট মানে আর ট্রপিক্যাল মানে ক্রান্তীয়। আচ্ছা, ট্রপিক্যালে কী হবে? ট্রপিক্যালে আমরা জানি যে এইটা হচ্ছে ট্রপিক্যাল এরিয়া, এটা হচ্ছে টেম্পারেট এরিয়া, মানে নাতিশীতোষ্ণ এরিয়া। মানে এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, আর এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। সূর্যরশ্মি যখন তির্যকভাবে পড়ে, তাহলে এই এরিয়াটা আছে, এখানে সূর্যরশ্মি লম্বা করে পড়লে কী হলো, এই জায়গার বাতাসগুলো তাড়াতাড়ি গরম হবে। আর এখানে কী করলো, তির্যকভাবে পড়লো, তাহলে এখানে বাতাস মানে যে সূর্যের রোদ আছে সেগুলো কম পড়বে। তাহলে যেখানে বেশি পড়লো সেখানে বাতাসগুলো উপরের দিকে উঠে যাবে। তাহলে এগুলো বাতাস উঠে গেলে কী হবে, এই সাইডের বাতাসগুলো এই জায়গাটাকে দখল করতে ছুটে আসবে। ঠিক আছে, ছুটে এসে কী করবে, এরা উপর দিকে আস্তে আস্তে উঠে যাবে। আবার কী হবে, এগুলো নিচের দিকে নেমে আসবে আর উপর দিকে উঠবে, নিচের দিকে আসবে। এইভাবে কী হবে, একসময় ঠিক আছে সাইক্লোন হয়ে যাবে একটা, তখনই এখানে বলা হবে যে সাইক্লোনিক বৃষ্টিপাত। ঠিক আছে, এখানে যে বাতাসটা উপরে উঠছে ঊর্ধ্বগামী, সেটা কিন্তু আর্দ্র। ঠিক আছে, তো আর আর্দ্র বায়ু কি শীতল হয়। ঠিক আছে, আচ্ছা। আর নাতিশীতোষ্ণটা কীরকম? নাতিশীতোষ্ণটা খুবই সুন্দর, সেটা হচ্ছে গিয়ে এই যে মাঝখানটা নাতিশীতোষ্ণ, আর এটা হচ্ছে ক্রান্তীয় এলাকা। এই যে দুটো হচ্ছে ক্রান্তীয় এলাকা, এটা হচ্ছে মেরু এলাকা। ঠিক আছে, যদি কখনো দেখা যায় যে এইখান থেকে বাতাস এদিকে আসছে, আবার এইখান থেকে বাতাস এখানে আসছে, এখান থেকে বাতাস এখানে আসছে, আবার এখান থেকে বাতাস এখানে আসছে, তখন এই যে বাতাসগুলো এখানে আসবে, যেই বাতাসটা আমাদের মেরু অঞ্চল থেকে আসবে, সেই বাতাসটা হবে ঠান্ডা বাতাস। মেরু অঞ্চল থেকে আসবে কি শীতল ও শুষ্ক বাতাস, আর ক্রান্তীয় এলাকা থেকে হচ্ছে উষ্ণ আর্দ্র বাতাস। এই দুটো বাতাস পরস্পর ধাক্কা খেলে যে বৃষ্টি হবে তার নাম হয় নাতিশীতোষ্ণ বৃষ্টি। নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিটা কেন? কারণ এখানে দুটো আলাদা আলাদা টাইপের বাতাস মিলছে। ঠিক আছে, তখন সেটা গোল গোল ঘুরবে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হলো? ব্যাস, এইটুকুনি আমার এখানে রয়েছে। আর সম্পৃক্ত বায়ুকে ইংরেজিতে বলে স্যাচুরেটেড এয়ার। কী বলে? এখানে যে আমি ট্রপিক্যাল যেটা দেখালাম, ট্রপিক্যাল রেইনফল যেটা ক্রান্তীয় ঘূর্ণবাত, এইখানে এই দুইগুলোতে যে 5 থেকে 20 ডিগ্রি আছে, এই যেটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 5 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি। এই এরিয়াটা আবার এখানেও যেটা আছে, এই এরিয়ার মাঝখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে। এই জন্য এই দুটোকে বলা হয় আই অফ সাইক্লোন, মানে ঘূর্ণবাতের চক্ষু। ঠিক আছে, ঘূর্ণবাতের চোখ। শরৎকালে কিন্তু ঘূর্ণবাতের প্রকাশ বেশি দেখা যায়। দুটো এক্সাম্পল হচ্ছে আয়লা 2013
আয়রা 2009 আর ফাইলিন 2013, ঠিক আছে। আচ্ছা, আর হয়ে গেল। আর আছে কতগুলি এমসিকিউ, সেগুলো হচ্ছে ড্রিজেল কি, DRIZZL। ড্রিজেল বলা হচ্ছে 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত যে বৃষ্টি, খুব ছোটো ছোটো বৃষ্টির যে কণা, এগুলোকে বলা হবে ড্রিজেল, একে বলা হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এবার বলবে স্লিট কি, SLEET, স্লিট। এই স্লিট মানে হচ্ছে জলকণা এবং তুষারকণা যদি একসঙ্গে মিশে যায়, জলকণা তুষার মানে হচ্ছে বরফ, একসাথে মিশে গিয়ে যে বৃষ্টি হবে তার নাম হচ্ছে স্লিট, ঠিক আছে। এবার হচ্ছে হেইল স্ট্রম বা হিল স্ট্রম, মানে হচ্ছে শিলাবৃষ্টি। কি শিলাবৃষ্টি আমরা জানি যে জলের সঙ্গে যদি বরফ পড়ে তখন তাকে কী বলি আমরা, হেইল স্ট্রম বা শিলাবৃষ্টি। বসন্তকাল আর গরমকালে দেখা যায়। আর স্নোফল মানে কি, তুষার পড়া, ডাইরেক্ট যদি বরফ পড়ে তাহলে হচ্ছে কি স্নোফল। এবার হলো শিশির কি, শিশির। আর হচ্ছে আর হচ্ছে কুয়াশা কি, কুয়াশা ইংরেজিতে বলে ফগ। আচ্ছা, আর শিশিরকে কি বলে ইংরেজিতে, এটা জেনে নিবি বাড়িতে ভালো করে, ঠিক আছে। শিশিরকে ইংরেজিতে বলে ডিউ পয়েন্ট। কি বলে, ডিউ পয়েন্ট। তো এটা কখন হয়, শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে, মানে খুব দ্রুত যে মাটির মধ্যে যে তাপগুলো আছে সে দ্রুত আকাশে চলে যায়, ঠিক আছে। তখন বায়ুস্তর শীতল হয়ে যায়, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে জলীয়বাষ্পগুলো রয়েছে সেগুলো শীতল আর ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলবিন্দু আকারে নিচে পড়ে যায়। তখন তাকে বলা হচ্ছে কি, মানে জলের মধ্যে যে বাতাসটা থাকে, সেহেতু বাতাসটা ঠান্ডা হয়ে গেছে, এজন্য জলগুলো নিচে পড়ছে। ব্যাস এইটুকুনি জাস্ট কনসেপ্ট। এটা হচ্ছে কুয়াশা কি, ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত অবস্থায় ছোটো ছোটো জলকণা আকারে সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা উপরে বায়ুস্তরের অনেকটা ধোঁয়ার মতো থাকলে তাকে বলে কুয়াশা। এটা কি মানে হচ্ছে যে যখন আমাদের এখানে শীতকাল হয় তখন কি হয়, তখন এই যে চারপাশে যে বাতাস মানে ধুলো আছে সেগুলোর সাথে জল আটকে যায়, সেগুলো উপরে উঠতে পারে না। কেন কেন বলতো, এটা খুব সোজা কিন্তু জিনিসটা। আবার বোঝাচ্ছি আমি, শীতকালে বাতাস গরম থাকে না ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে। তখন কি হয়, তখন এই যে জলের কণাগুলো যেগুলো বাতাসে ভাসছে সেগুলো যে মানে ছোটো 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 যে বালির কণা ধুলোর কণাকে মানে নিয়ে জড়ো হচ্ছে, সেগুলো কি একসাথে এরকম জড়ো হবে, এরকম করে সেগুলো এরকম করে জড়ো হবে একসাথে, নাকি আকাশের দিকে উঠে যাবে? উঠে যাবে না। আকাশের দিকে উঠে গেলে কিন্তু নিচে হিট দরকার, তাপ দরকার। তাপ না হলে কি উপরে উঠতে পারে না। তাহলে ওর এখানে তাপ নেই, এজন্য উপরে উঠতে পারবে না, এজন্য বাতাসের মধ্যে ভেসে থাকবে। এজন্য রোদ উঠলেই কুয়াশা চলে যায়, রোদ উঠলেই কুয়াশা চলে যাবে, ঠিক আছে। যতক্ষণ না রোদ উঠবে ততক্ষণ কুয়াশা যাবে না। কারণ বোঝা যাচ্ছে, ক্লিয়ার না? আচ্ছা, বৃষ্টিপাত মাপা হয় কি দিয়ে, রেইন গজ দিয়ে। কি দিয়ে? আর আইসোহেট কি, আইসোহেট হচ্ছে সমবর্ষণ রেখা, মানে পৃথিবীর যে সমস্ত জায়গাতে একই রকমের গড় বৃষ্টি হয় তখন তাকে বলা হয়, ঠিক আছে। তাহলে যে পৃথিবীর মানচিত্র আঁকলি, একে দেখলি যে এইখানে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এখানে 200 মিলিমিটার, এখানে 200, এখানে 200, তখন এদেরকে একটা দাগ দিয়ে সমবর্ষণ, এরকম ব্যাপারটা, ঠিক আছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে সব পড়িয়ে দিলাম আমি। প্রথমে পড়তে হবে যে মেঘ কয় প্রকার, তারপর পড়তে হবে কি বৃষ্টি কয় প্রকার, আর তারপরে কয়েকটা এমসিকিউস, ঠিক আছে। তাহলে এটা এখানেই শেষ হচ্ছে।